কৃষক, কৃষক যারা আছেন একটু হাত তুলুন, শুধু কৃষক যারা চাষবাসের সাথে যুক্ত, অল্প মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, তার মানে হ্যাঁ কোথায়? হ্যাঁ, কৃষকের চাষবাস করে লস হয়ে যাচ্ছে, লস না হয় তার জন্য কি পশ্চিমবাংলার কোনো আইন আছে? আছে না নেই বলুন? আছে। লস না হয় সেই জন্য পশ্চিমবাংলা সরকারের একটা আলাদা বিভাগ আছে। কি বললাম? কৃষকরা চাষ করে লস না হয়ে যায় তার জন্য পশ্চিমবাংলায় একটা আলাদা বিভাগ আছে, যেটাকে কৃষিমন্ত্রী বলা হয়। শুধু একটা নয়, এগ্রিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং, হর্টিকালচার, আর একটা 3-4টে ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচার অ্যালাইড, এর সাথে 3-4টে মন্ত্রী আছে, সবার মাইনে 1.5 লাখ টাকা করে। 4টে মন্ত্রী মানে মাস গেলে 6 লক্ষ টাকা মাইনে আপনারা দেন, আপনারা দেন, এই কৃষকরাই দেন। এবার বলুন কাজের কাজ কি? তাদের কাজটা হচ্ছে কৃষকের উৎপাদিত ফসলের সঠিক দামকে নির্ধারণ করা। কৃষক যেন তার উৎপাদিত ফসলের সঠিক দাম পায়, লসে না রান করে, এটা তাদের কাজ। কৃষকদের ভালো থাকা, কৃষকদের পাশে থাকা, কৃষকদেরকে আপলিফমেন্ট করার জন্যই একটা মন্ত্রী, একটা না একাধিক মন্ত্রী আছে। ডাইরেক্ট এগ্রিকালচার মিনিস্টার আছে, এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার আছে, হর্টিকালচার মিনিস্টার আছে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি মিনিস্টার আছে। বুঝতে পারছেন? এই ধরনের সেক্টর আলাদা আলাদা আছে। আপনি বলুন তাহলে আপনার মন্ত্রী আপনার পাশে আছে? যদি আপনার মন্ত্রী সঠিকভাবে আপনার কাজ করতো তাহলে এই কথা ভেসে আসতো না যে লসে রান করতে হচ্ছে। লসে না রান হয় তার জন্য 2004 সালে একটা কমিশন তৈরি হয়েছিল। আপনারা শুনছেন না ছেড়ে দেবো ভাই? এনার্জি আছে তো? আমার কিন্তু কষ্ট হচ্ছে, সিরিয়াস বলছি। আল্লাহ, নাকটা পুরো জ্যাম হয়ে গেছে। 2004 সালে না একটা কমিশন তৈরি হয়েছিল, স্বামীনাথন কমিশন। স্বামীনাথন কমিশন তৈরি হয়েছিল কৃষকদের আর্থসামাজিকভাবে আপলিফমেন্ট করার জন্য। সেই স্বামীনাথন কমিশনের কিছু সুপারিশ ছিল, 5টা দফায় সুপারিশ পেশ করেছিল 2002 থেকে 2006। সেখানে বলা হয়েছে সুপারিশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ, একটা ফর্মুলা বলেছিল, C+2 ইন্টু 50%। এটা হচ্ছে একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা কি আপনি বলছি? আপনাদের এখানে বেশি চাষ কি হয়? চাষবাস রে ভাই আমার, বলুন কি সবজি হয়? কফি, একটা সবজির নাম, মানে উদাহরণ দেওয়ার জন্য বলছি। ফুলকপি ধরছি, একটা কপি তৈরি করতে বাজারে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত কত টাকা আপনাদের খরচ হয় আপনারা জানেন? কৃষকরা জানেন? কোনো জায়গায় 3.5 টাকা, কোনো জায়গায় 3 টাকা, কোনো জায়গায় 4 টাকা, কোনো জায়গায় 5 টাকা খরচ হয়। আমি আপনাদের বলে দিচ্ছি, এটা নিয়ে যথেষ্ট আমি পড়াশোনা করেছি, পড়াশোনা করেই বলছি। মুফতি সাহেবরা যদি ফতোয়া দেয় বলবেন নওশাদ সিদ্দিকী অন্তত পড়াশোনা করে এটা বলেছে। ফতোয়া তো হুড়োহুড়ি, যাক পড়াশোনা করে বলছি। একটা সবজি চাষ করতে, ফুলকপি যদি তৈরি হতে 3.5 টাকা খরচ হচ্ছে, সেই ফুলকপিটা আপনি মার্কেটে যে ক টাকায় বিক্রি করতে পারছেন বলেন? অ্যাভারেজ যদি ধরি আমি 4 টাকা, অ্যাভারেজ, কখনো কোনো সময় 5 টাকায় 5.5 টাকাও বিক্রি করছেন, কোনো সময় 3 টাকায় 3টে কপি দিতে হচ্ছে। হ্যাঁ, হয়েছে না? হয় না আপনাদের? অ্যাভারেজ আমি 4 টাকা ধরছি, কিন্তু এটা তো নিয়ম নয়। এই দামটা নির্ধারণ হচ্ছে না বলি এটা হচ্ছে আপ ডাউন হচ্ছে। এই দামটা নির্ধারণ করার জন্য এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার আছে। একটি লোককে আপনি ভোট দিয়ে জিতিয়েছেন, শুধু জিতাননি, তাকে আপনি মাস গেলে 1.5 লক্ষ টাকা দিচ্ছেন আপনার ফলের দামটা যাতে ঠিকঠাক রাখার। সে আপনার কথা শুনছে না। আমার কথাকে আমি বুঝাতে পারছি আপনাদের? এই দাম ঠিক যাতে থাকে, এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার একটা দপ্তর আছে, তার কাজটা হচ্ছে এটা দামটা নির্ধারণ করা। C+2 ইন্টু 50%, সেটা কি বুঝাচ্ছি? এই একটা ফুলকপি তৈরি করতে আপনার 3 টাকা খরচ হচ্ছে, 3 টাকা, আর আপনি সময় দিয়েছেন, মেহনত করেছেন 3 টাকা, তাহলে কত হলো? 6 টাকা ইন্টু 50%, কত দাঁড়াচ্ছে?
টাকা আসছে তো কম করে। আমি সহজে বলছি, উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে, স্বামীনাথন কমিশনের। সহজে বলছি, এত ফর্মুলাতে গেলে মাথার উপর দিয়ে যাবে, আমারও উপর দিয়ে যাচ্ছিল প্রথমে। দেখা দাও, উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে, এটা কে বলছে? স্বামীনাথন কমিশন। কি কি 3 গুণ? একটা হচ্ছে দাম, যেটা খরচ হচ্ছে, যে টাকা খরচ হচ্ছে তার সেম টাকা মেহনতে আমরা যাচ্ছে। কারণ আপনি কৃষক, আপনার তো সময়ের একটা দাম আছে, আপনার মাঠে যাচ্ছেন, সেই সময়ের দাম দিতে হবে না? আপনি 3 টাকা খরচ করছেন, 3 টাকার মেহনত আর 3 টাকা লাভ, তাহলে একটা ফুলকপি 9 টাকায় বিক্রি করতে হবে। দেখুন, আপনি ফুলকপি গড়ে 4 টাকায় বিক্রি করছেন, সেই ফুলকপি কিন্তু গড়ে আমি 20-25 টাকায় কিনছি যখন আমি খাচ্ছি কিনে। মধ্যখানে দালাল ফুইফোর, এটা আটকাবার জন্য তাহলে কৃষিমন্ত্রীর ওই এগ্রিকালচার অ্যালায়েড যারা মিনিস্টার আছে তাদের কাজ ছিল কি? দামটা নির্ধারণ করে দেওয়া, যে 9 টাকার নিচে ফুলকপি বিক্রি করা যাবে না, যারা মধ্যখানে কিনবে তাদেরকে 9 টাকার প্রয়োজন ওপরে কিনতে হবে, অ্যাজ পার গাইডলাইন অফ স্বামীনাথন কমিশন। সেটা হচ্ছে না। না হওয়ার ফলে কি হচ্ছে আমি বলে যাই। আজকে এখানে বসিরহাট উত্তর বিধানসভার কৃষকদের মাস গেলে মাসিক গড় আয় পরিবার পিছু 8,000 টাকার নিচে, কারো 6,000, কারো 4,000, কারো 12,000 হতে পারে। অ্যাভারেজ গড় হচ্ছে সারা পশ্চিমবাংলার কৃষকদের 8,000 টাকার নিচে মাত্র, ওটা মাথায় রাখবেন আপনারা। কিন্তু আপনি চলে যান বিহারে, বিহার বাদ দেন, আপনি চলে যান কাশ্মীরে, ভারতবর্ষের সব থেকে বেশি সেনা কোথায় আছে? কাশ্মীরে। ওই কাশ্মীরের কৃষকদের মাস গেলে মাসিক গড় আয় কত জানেন? 12,000 টাকার বেশি। পাঞ্জাবে চলে যান, হরিয়ানাতে চলে যান, তামিলনাড়ু চলে যান, কেরালা চলে যান, কর্ণাটকায় চলে যান, মাস গেলে 18,000, 22,000 টাকার উপরে মাস গেলে ওই কৃষকরা ইনকাম করে। চলে যান আপনি মেঘালয় স্টেট, মেঘালয় রাজ্যে গিয়ে দেখবেন 30,000 টাকার বেশি ইনকাম করে। আপনিও কৃষক, মেঘালয়ের কৃষকরাও কৃষক, ওরা 30,000-এর বেশি ইনকাম করছে আর আপনি 8,000-এর নিচে। ভাবতে পারছেন? মধ্যখানে দালালে তো সব খেয়ে ফেলছে। ওই দালালগুলো কারা? ওই ফিরহাদ হাকিমের আশেপাশে যে চোরগুলো বসে থাকে, আমি নাম ধরে বলছি তো, ওরাই তো সব দালালির কন্ট্যাক্ট নিয়ে রেখেছে। ওই মন্ত্রীদের আশেপাশে যেগুলো যে হুজুর করে ঘোরে, সব কটা সব তাদের মধ্যে খুঁজলে দালাল পাবেন। তারা এখান থেকে আপনাকে, এই মার্কেটে প্রচুর মাল উঠেছে রে, বিক্রি করা যাবে না। আপনি চাষিভুষি মানুষ, আপনি কি সব নিজের নিয়েই ব্যস্ত, তাহলে কি করতে হবে? এই আর তো এবারে ফুলকপি উঠেছে, 3 টাকায় 3টে দিবি। আমি চিন্তা করছি লস তো হচ্ছেই হচ্ছে, কিছু টাকা যদি চলে আসে দিয়ে দে। কিন্তু ওই দালাল ওই ফুলকপিটা নিয়ে গিয়ে আমি যখন আমার রান্না করে খাচ্ছি তখন আমাকে 20 টাকায় কেনা করাচ্ছে। কিন্তু স্বামীনাথন কমিশন যদি আপনি ফলো করতো রাজ্য সরকার, তাহলে কি হতো? উৎপাদিত ফসলের 3 গুণ দাম। আপনি এখন 3 টাকার ফসল 3 টাকা তো অনেক সময় বিক্রি করে দিচ্ছেন, ইনকাম হচ্ছে 8,000 টাকা। আর ওই 3 গুণ দামে যদি বিক্রি করতেন 3 আষ্টে, বলুন 3 আষ্টে, তাহলে আপনার হিসাব এখন মাসে আপনি কত টাকা ইনকাম করতেন? 20,000-এর উপরে, 20 থেকে 24,000 হিসাব। তাই বলছো তো নাকি? আমি তো ভুংবাং যুক্তি দিয়ে বুঝিয়ে যাচ্ছি কি? যদি মনে হয় ভাইজান আপনি যুক্তিটা ভুল হচ্ছে, কেটে দিতে বলুন। আমার বক্তব্য তো ইন্টারনেটে ঘুরছে, তৃণমূলের এগ্রিকালচার মিনিস্টারের কাছে তো যাবে বক্তব্য, আমাকে কাটতে বলুন তাকে। তাহলে আপনি দেখুন, দেখতে আপনার 16,000 টাকা চুনা লাগিয়ে দিচ্ছে, আর আপনার বাড়ির মেয়েটার হাতে 1,000 টাকা ধরিয়ে দিচ্ছে। 1,000 ধরিয়ে 15,000-এর চুনা লাগাচ্ছে। এটা আপনাদের একটু মাথায় আনতে হবে। যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আপনার বাড়িটা ভেঙে যাচ্ছে, পানি হলে পানি পড়ছে, তার আপনার বাড়ি দিতে গেলে 20,000 টাকা দিতে হবে, নাহলে বাড়ি পাবে না। সে আপনার বাড়ির মেয়েটাকে মাস গেলে 1,000 টাকা কি করে দিচ্ছে? কি কারণে দিচ্ছে? বুঝতে পারছেন কি বলছি? আপনারা যদি সুযোগ দেন, আগামী দিনে এগ্রিকালচার মিনিস্টার বানানোর আমাদেরকে, আমি কথা দিয়ে যাচ্ছি, স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করব। কৃষকদেরকে আর্থসামাজিকভাবে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব মন্ত্রী কাঁধে তুলে নেবে। এবার আপনারা ডিসাইড করবেন ভাইয়ানদের সুযোগ দেওয়া দরকার আছে না নেই, আপনাদের হাতে সেটা ছেড়ে দিয়ে চলে গেলাম। আমি তো জোর করে আর বলতে পারি না যে কি বলে এটা আপনার, যে ভাইয়ান আপনি এই, আমি তো বলতে পারি না যে আমি, আচ্ছা আমি পীরের ঘরের ছেলে, আমাকে ভোট দেয়, কথা কোনোদিন আমি বলেছি স্টেজ থেকে? ধর্ম নিয়ে রাজনীতি করেছি, কোনোদিন বলেছি যে আমি মুসলমানের ঘরের ছেলে, সব মুসলমান আমাকে ভোট দাও? কোনোদিন বলেছি? মুসলিম মুসলিম ভাই ভাই এই স্লোগান আমি কোনোদিন তুলেছি? তাহলে আমাদের নামে বরঞ্চ ওরা মিথ্যাচার করে, আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি। বরঞ্চ আমি বারবার বলি, ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে তাদের কাছ থেকে দূরে থাকবেন। আমার পরিচয় মাথায় টুপি, মুখে দাঁড়ি।
আমার জায়গায় কেউ যদি গেরুয়া বসন পরে আসে, অসুবিধে কোথায়? ন্যায়ের কথা বলবে, নিরপেক্ষভাবে কথা বলবে, তাকে আমরা গ্রহণ করব। আমাদের সাথে যুক্তি তর্কে পেরে উঠতে পারছেন না, তাই আমাদের সাথে নামে মিথ্যাচার করছে। আমি অনুরোধ করব, কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই। নিজের কানে হাত দিয়ে দেখুন, আর এখন নিজের অবস্থানটা দেখুন, কোথায় ছিলাম আর কোথায় এখন এসেছি। শেষ একটা কথা বলে এখানে বিদায় নেব। বাড়ির বাচ্চাগুলোকে কিন্তু আপনারা উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। একবেলা খেতে পাবেন না, খাবেন না, প্রয়োজনে রোজা রাখবেন, বাচ্চাগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। অন্যথায় এখন যে সমস্যার সম্মুখীন হচ্ছি, এসআইআর এর ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপের জন্য দর বেদর হয়ে ঘুরিনি আমরা, খারাপ লাগছে তো? আমিও তো রাত দিন জেগে ফর্ম ফিল আপ করেছি, কিন্তু কেন করতে হলো? কেন করতে হলো আপনি একটু ভাবুন। আপনাকে আজকে যে এই সমস্যার সম্মুখীন হতে হলো, কালকে আপনার ছেলেও ওই সমস্যার সম্মুখীন হোক, এটা আমরা নিশ্চিতভাবে চাই না। তাহলে আমার ছেলের যদি আগামী দিনে কোনো ফর্ম ফিল আপ করতে হয়, আমার ছেলে না কারো কাছে যায়, এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে নিতে হবে। আমার ছেলের কাছে যেন অন্য কেউ আসে ফর্ম ফিল আপ করতে, তার দায়িত্ব আমার ছেলেকে তৈরি করতে হবে সে ধরনের। অর্থাৎ আমার ছেলেকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, এটা আপনাদের করতে হবে। আচ্ছা, এনআরসি সিএ করে নাকি, সিএ নাকি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল, ভয় পেয়ে গেছিলাম। সিএ আইনটা কেউ পড়েছিলাম আমরা? কোন আইনের কত নম্বর প্যারাতে লেখা আছে বলুন তো, সিএ করে মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবে? কিন্তু আপনাকে আমাকে কি বলেছিল বলুন, কি বলেছিল? দেশ থেকে তাড়িয়ে দেবে। যদি আপনি আমি আইনটা পড়ে নিতাম, ভয় পেতাম না। আমি কি তখন ভয় পেয়েছিলাম? তখনও বলেছি ভয় পাবেন না। এসআইআর করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। আর এসআইআর এর সাথে দেশে তাড়ানোর নাগরিকত্বের কোনো নাই। এসআইআর এর সাথে নাগরিকত্বের কোনো অ্যাটাচমেন্ট নাই এখনো পর্যন্ত, যতটুকু আমি দেখতে পাচ্ছি। তাহলে কি বলছে, বলছে এসআইআর এর নাম না উঠলে নাকি বাংলাদেশে তাড়িয়ে দেবে। বোকা বোকা কথা নয়। 2002 এর এসআইআর এ অনেকের নাম কাটা গিয়েছিল, তাদের আবার 2003 এর নাম উঠেছে। আবার এখন বলুন, এসআইআর এ যাদের নাম আসেনি তাদের ফর্ম ফিল আপ করে জমা দিতে বলছো তো? বলছে কি বলছে না ভাই? তাহলে প্রথমে কি বলছিল, এসআইআর এর নাম উঠলে সব দেশ থেকে তাড়িয়ে দেবে। তাহলে যাদের নাম আসেনি তাদেরকে তাহলে ফর্ম ফিল আপ করে জমা করতে বলছে কেন? তো তখন আমি এসআইআর নিয়ে একটু পড়াশোনা করেছিলাম বলে কি বলেছি, ভয় পাবেন না। তা আমার মতো যারা পড়াশোনা করেছে এসআইআর নিয়ে, তারা ভয় পায়নি। আর অনেকে পড়াশোনা এসআইআর নিয়ে পড়েনি কেন? আমি পড়াশোনাতে দুর্বল বলে। আপনারা যারা পড়াশোনাতে দুর্বল, আপনাদের বাচ্চাগুলো কি দুর্বল থাকবে, এটা চান আপনারা? কোনোদিন চান না। তাই অনুরোধ করব আপনাদেরকে, আওয়াজ তুলতে হবে সরকারকে।